যেটা ইফতিখার ভাই বলেছিল যে পলিটিক্যাল ক্ষেত্রে নতুন ভাবে অনেক কিছু এসেছে। আপনি যখন 93% মুসলমান রাজনীতির কথা বলবেন, তাহলে বাকি 10% রাজনীতির কথা আপনার উচ্চারণ করতে হবে। যখন স্টেট আকারে বলবেন, মডার্ন স্টেটের ক্ষেত্রে সেখানে খেলাফত মুলুকিয়াত, যে মৌদুদী সাহেব যে বইটা লিখেছিল, সে মডার্ন ইসলামিস্ট মুসলিমিন যে ধারণা নিয়ে এসেছিল, সেটাও যেমন বাংলাদেশে বিরাজ করে। দেওবন্দি দলার যারা রাজনীতি করেছিল, জমিয়ত উলামায়ে ইসলাম হিন্দ থেকে মাহবুব হাসান অথবা নদভী সাহেব, সেখানেও আমাদের একটা ধারা বিরাজ করে। অথবা সুফিগণ যারা ইসলাম এখানে বিস্তার করেছিল, তাদেরও স্টেট আইডিয়া আছে। আপনি যখন মধ্য এশিয়াতে রাষ্ট্রগুলোতে যাবেন, বোখারা, সমরকন্দ, ওই দেশগুলোতে কিন্তু তারা এই ধারাগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স। আবার যখন আপনি তার্কিতে যাবেন, তার্কির নাজিমুদ্দিন সুফিজমের ওনারা কাজ করেছিল, কিন্তু সুফিজমে যারা চর্চা করে শান্তির এখানে বার্তা নিয়ে বাংলাদেশ সোসাইটিতে কাজ করছে, ওনাদের বড় একটি গ্যাপ মার্কেট হলো ওনারা স্টেট ফাংশনারিতে কাজ করে না, যেটা ভাই বললেন প্রতিষ্ঠান তৈরি করে না। তার্কিতে যেটা হয়েছিল, সুফিজমের শক্তিকে নিয়ে আর গুলেন মুভমেন্টের স্টেট মেকানিজম নিয়ে এরদোগান কিন্তু ক্ষমতায় গিয়েছিল, পরে দুইটার উপরে নির্মম হামলা চালিয়েছিল। আবার ইজিপ্টে যে গণতান্ত্রিক মুভমেন্টের মধ্য দিয়ে মুরসি যে ক্ষমতায় গিয়েছিল, এখানেও কিন্তু সুফিজমের বড় অবদান ছিল। আমার একটা ফ্রেন্ড আজহারে পড়াশোনা করতেছিল, তো তারা তাবলিগে গিয়েছিল, প্রান্তিক লেভেলে যারা ছিল কৃষক সোসাইটির মধ্যে কিন্তু এই ধরনের মুসলিমের ওই ধরনের কাজ ছিল না, সেখানে প্রান্তিক লেভেলে সুফিজম তাবলিগের কাজটা অনেক বেশি ছিল। সো আমাদের এই বর্তমান পরিস্থিতিতে দুইটা কনটেক্সট বুঝতে হবে, একটা হলো সোশ্যাল কনটেক্সট, আর একটা হলো আমাদের এই যে পলিটিক্যাল অ্যারেনাতে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে অথবা স্টেট কনটেক্সটে রয়েছে। তো সোশ্যাল কনটেক্সটে কিন্তু এই ধরনের এডুকেশন সিস্টেমে কিন্তু আমাদের একটা ডিভাইডেশনের পথে নিয়ে গিয়েছে। আলিয়া একটা ধারা রয়েছে, এবং আমি যখন ফাজিলে পড়তেছিলাম দারুনাজাতে, তখন সুফিজমের মধ্যে ওনাদের কিছু সংস্রব পেয়েছিলাম। আবার যখন ছোটবেলা কওমি মাদ্রাসায় পড়েছি, সেখানেও একটা সংস্রব পেয়েছিলাম। এক একটা ধারা এক এক রকম। আমাদের ওই সময় তরবিয়তের জায়গায় বর্তমানে যিনি আব্দুল মালিক সাহেব, উনি আমাদের কিছু লেকচার দিতেন। আবার যখন সুফি তরিকার যারা ছিলেন বড় বড় খাদেম আলেম ওলামা, তারাও আমাদেরকে লেকচার দিতেন। সোশ্যাল কনটেক্সটে তো বাংলা মিডিয়া, ইংলিশ মিডিয়া, আলিয়া, কওমি, নতুন করে আবার জামায়াত ইসলামী একটা এডুকেশন চালু করেছে, তাদের এডুকেশন সোসাইটি নামে, কিন্ডারগার্টেন দিয়ে, যেটা হলো একদম নবীশ বাচ্চাদের দিয়ে। অসংখ্য ধরনের এই ধরনের বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে এসে আমাদের সোসাইটাল আকারে, যেখানে আমাদের সোশ্যালের একটা বড় ইনস্টিটিউশন এডুকেশন সেক্টর, সেখান থেকে তো আমাদের ডিভাইডেশনটা শুরু হয়ে যায়। এবং আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, সেখানে হলো মুনাজারা হতো। মুনাজারা টপিক থাকতো কাদিয়ানি বাবা, যে সুন্নি, এটা নিয়ে বড় একটা ধুমধাম করে হলো সেখানে হতো। তার পরবর্তীতে অনেক ব্যানার গঠিত হলো বাংলাদেশের খতমে নবুয়ত, সেখানেও দেখলাম অনেক মারামারি হলো, কাটাকাটি হলো। বড় হতো সেখানে যে মিলাদ কিয়াম আছে নাকি নাই, তারপরে হলো আপনার কবরের কাছে গিয়ে সে প্রার্থনা করবে নাকি করবে না, তারপরে হলো, এবং এর মধ্যে আরেকটা জিনিস এসেছে যেটা হলো লাল সালুর কথা বলেছে, যে আমরা যখন মাদ্রাসা পড়তেছিলাম সেখানে একদিন দেখলাম হুট করে একজন হলো পীর দাবি করে বসলো, এবং পরবর্তীতে ওইখানে একটি মাজার তৈরি হয়, এবং সেই মাজারের সংস্কৃতির মধ্যে বলতো কেমন যেন সেখানে নারী পুরুষ মানে ড্যান্স নৃত্য সবকিছুই ছিল। উনি কিন্তু মাজারের নাম দিয়ে ওনার ব্যবসাটা চালিয়েছে। সোশ্যাল কনটেক্সটে অনেক ধরনের এখানে আমাদের উপাদান আছে। এই কনটেক্সট গুলোকে যদি আপনারা যারা সোসাইটিতে কমিউনিটি আন্ডার লিডারশিপ আছেন, আপনারা যেটা এখানে আলোচনা এসেছে, একটি গবেষণা প্রতিষ্ঠান করে যদি গঠন করা যায় কোনো কিছু, তাহলে বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে যদি একটা হারমোনিক বা একটা মিলন মেলা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে স্টেট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো। আর সেই ক্ষেত্রে আজকে আপনারা একটি প্রস্তাবনা দিয়েছেন যে একটি কমিশন গঠন করতে হবে। এটা একটি ভালো প্রস্তাবনা, আমরা এনসিপি থেকে আপনাদের এটা সাথে আছি। বাংলাদেশে আসলে এই মাজার খানকা রিলেটেড একটি কমিশন গঠন করা প্রয়োজন, যেই কমিশন গঠনের মধ্য দিয়ে কনফ্লিক্ট যেগুলো হবে সেগুলো রেজুলেশন হবে, এবং আমাদের সোশ্যাল হারমোনিতে কিভাবে সোশ্যাল কনটেক্সট থেকে স্টেট পর্যন্ত যাওয়া যায়
সেই ক্ষেত্রে আমরা একটি ওয়ে আউট বের করতে পারবো। সেকেন্ড একটা বিষয় যেটা হলো স্টেট ফর্মুলেশনে, যখন ঢাকা ভার্সিটিতে আবার আমরা দেখলাম এই সেক্টরগুলোতে ইংলিশ মিডিয়ামে যখন আসলাম আমরা, তখন সেখানে দেখলাম সোশ্যাল কনটেক্সটের কওমি ধারা, আলিয়া ধারা এবং এই যে সুন্নি ধারার যে মাদ্রাসাগুলো রয়েছে, আমাদের অসংখ্য সহপাঠী ছিল সুন্নি ধারা থেকে, জামিয়া সুন্নিয়া থেকে ছিল, আবার এই মৌলভীবাগ থেকে, সেখানে হলো মিল্লাত থেকে ছিল, কওমি থেকে অনেকে আসছিল। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে সেখানে কিন্তু কেউ চর্চাটাও রাখে নাই, আর ওই পলিটিক্সটাও করে নাই। সেই পলিটিক্সের মধ্যে নতুন করে যে দলগুলো আবির্ভূত হলো সেটা হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজতের ওইভাবে অ্যাক্টিভিটিস আমরা ইউনিভার্সিটিতে দেখি নাই, ভাঙগড়না রাজনৈতিক দল। তো আমরা যখন সোসাইটিতে বিরাজ করি তখন এক ধরনের আমাদের সোশ্যাল পলিটিক্যাল এরিনা, যখন ইউনিভার্সিটিতে আসি বা ন্যাশনাল লেভেলে যাই তখন আরেক ধরনের এরিনা। ফলত এই ধরনের এই সোসাইটিতে যারা রয়েছেন, যারা আপনারা আলেম ওলামা রয়েছেন আর যারা ন্যাশনাল লেভেলে রাজনীতি করতেছে, আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে। অর্থাৎ আমরা আপনাদের ভাষা বুঝি না আর আপনারা আমাদের ভাষা বুঝেন না। আমরা যখন আপনাদেরকে বলতে চাই যে এই বিষয়ে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে, আপনারা মনে করেন যে এই লোকটা আমাদের কথা বলতেছে না, আমাদের কথাটা আমাদেরই বলতে হবে। এবং মাঠে গিয়ে কয়েকদিন আগে পটিয়াতে হাটাজারিতে একটা মারামারি হয়েছে, সেখানে আমি সারা রাত জেগে রয়েছি। সুন্নি পক্ষ এবং কওমি পক্ষ, কওমি পক্ষের যারা আছে তাদেরকেও ফোন দিলাম, তারা বললো আমাদের কাছে যথেষ্ট বাঁশ লাঠি আছে, আমরা অ্যাটাক করতে পারবো এবং আমরা জয়ী হব। সুন্নিদেরকে ফোন দিলাম, ওনারা বললো আমাদের কাছে এবার যথেষ্ট আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আর কিছু করার নেই। তো দুই পক্ষে মারামারি, তারপরে বড় যারা হযরত ছিল ওনাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পরে, কমিউনিকেশনের পরে একটা পর্যায়ে আমরা শান্তিপূর্ণ পর্যায়ে আসলাম। পরে আমরা ওনাদেরকে বললাম যে যাদের কাছে বাঁশ লাঠি থাকুক না কেন, স্টেট লেভেল স্টেটে কোনো ধর্ম হতে পারে না। যদি আপনি মডার্ন স্টেটে যান, যেখানে এরশাদ সাহেব এই আকাশটা করেছিল, স্টেটের সাথে ধর্ম জুড়ে দিয়েছিল। আপনি যদি ধর্ম জোরে দিতে চান তাহলে খেলাফত বা মৌলকিয়তে আপনি চলে যান। আর মডার্ন স্টেটের মধ্যে যদি আপনি ধর্ম জোরে দিতে চান, তখন ক্ষমতার মধ্যে এসে যারা জামায়াত ইসলামী তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চাবে, যারা হেফাজতে ইসলাম তারা তাদের মতন চালাতে চাবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তাদের মতন চালাতে চাবে। এই জন্য সেখানে আমরা যে প্রপোজিশনটা দিয়ে থাকি সেটা হলো রাইটস বেসড সোসাইটি আমরা তৈরি করতে চাই। যদি আমরা এটা এনশিওর করতে পারি, তাহলে সংবিধান যদি সবার অধিকারটা নিশ্চিত করতে পারে, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন উনিও ভালো থাকবেন, যিনি কওমি গণনা রয়েছেন উনিও ভালো থাকবেন, যিনি জামায়াত ইসলামের এই মতবাদ বিশ্বাসী উনিও ভালো থাকবেন। তো উনিও একটা প্রচার করুক, প্রচারের মধ্য দিয়ে যে জয়ী হয় সেই জয়ীটাই হলো সমাজে এস্টাবলিশ হোক, এটা তো আমাদের কোনো প্রবলেম নাই। গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন, সেটা পিপল সাপোর্ট দিয়ে আপনারা আসেন, সেটা তো আমাদের আপত্তি নাই। কিন্তু মাঠে এই ধরনের লাঠালাঠি মারামারি বাংলাদেশে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কওমি ভাইয়েরা যারা এখন ইয়াং জেনারেশনে যারা রয়েছেন তারা যথেষ্ট এই বিষয়ে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। যারা আমাদের আকাবিরা রয়েছেন সুন্নি গণনা থেকে তারাও যথেষ্ট ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিচ্ছেন। প্রবলেম হলো একটা সময় ছিল শাহ আজিজুল হক মুফতি আমিনের মতো লিডারশিপ ছিল কওমি এরিনাতে, সুন্নি এরিনাতে বড় বড় লিডারশিপ ছিল, কিন্তু এখন দুই এরিনাতে এই দুই দলের কোনো তারকারা নাই। ফলে এটা হলো একটা ডিসফাংশনাল সিস্টেম হয়ে গিয়েছে। আমরা যখন ফোন দিতে হয়, জিরি মাদ্রাসা যদি ঠিক থাকে পটিয়া ঠিক থাকে না, পটিয়া ঠিক থাকলে আবার দেখা গেছে হাটাজারি হলে ঠিক থাকে না, হাটাজারি ঠিক করলে আমাদের দাঁড়িয়ে রাখা কোনো ঠিক থাকে না। এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসংখ্য প্রতিষ্ঠানের যে যার মতো ভাবে চালাতে চাচ্ছেন। কিন্তু আমরা নতুন বাংলাদেশে যে জায়গাটা চাই যে আপনারা সুন্নি হন, আলিয়া হন, কওমি হন, সারসিনা হন, চরমনাই হন, জামায়াত ইসলাম, যে যে ধারণা হোক না কেন, আমরা একটা জায়গাতে আসতে হবে যে আমরা একটি বাংলাদেশের শত বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। সবাই সবার মতন থাকুক, সবাই সবার অধিকার নিয়ে থাকুক, সবাই সবার অধিকার চর্চা করুক, কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকি, কেউ কারো গায়ে হাত তুলব না। যদি আমরা কেউ কারো গায়ে হাত তুলি, তখনই আপনারা অন্য পক্ষকে জায়গা দিয়ে দেন আপনাদের এই জায়গাতে অনধিকার চর্চা করার জন্য।
আর আরেকটি বিষয় যেটা হলো ইদানিং আমাদের সামনে এসেছে, কোথাও যদি কোনো সার্কেল এসপি বা ডিসি সে যদি কোনো মতবাদে বিশ্বাসী হয়, সে হলো যখন এই লাঠিপেটি নিয়ে অ্যাটাক শুরু হয়, অন্য মতবাদের হলো সে সেটাকে সুযোগ করে দিচ্ছে। ফলে আমাদের স্টেটের জায়গা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে মন্ত্রণালয়গুলো রয়েছে, তাদের চরিত্র যদি ধর্মীয় চরিত্র হয়ে যায়, তাদের চরিত্র যদি সুন্নি চরিত্র হয়ে যায়, বা আলিয়া চরিত্র হয়ে যায়, বা জামায়াত ইসলামের চরিত্র হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ রাষ্ট্র বলে কোনো কিছু থাকবে না। যিনি পুলিশের পোশাক করেছেন তাকে ধর্ম সবকিছু জাতপাতের ঊর্ধ্বে স্টেটের জায়গা থেকে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে এই প্রপোজিশন গুলো দিয়ে থাকি। আগামীতে আমরা যখন সরকার গঠন করব, ইনশাআল্লাহ আমাদের চোখে বাংলাদেশের সকলের অধিকার আমরা নিশ্চিত করব। আমরা মাজারের হেফাজত করব, আমরা কওমি যে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে সেটারও হেফাজত করব, আলিয়া সংস্কৃতির হেফাজত করব, জামায়াত ইসলামের যারা রয়েছেন তাদেরও অধিকার আমরা নিশ্চিত করব, সকলের অধিকার নিশ্চিত করব। এই অধিকারের মধ্য দিয়ে বাংলাদেশে যে যার ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে শান্তি প্রক্রিয়া, সেটা তাদের অধিকার, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, তাকে সুযোগ দেওয়া হবে। লাস্ট যে বিষয়টি আমাদের, যেটা আমি 2 মিনিটের মধ্যে শেষ করব, আপনাদের, আমি তো মাদ্রাসা সেক্টরে পড়াশোনা করেছি। মাদ্রাসা সেক্টরে আমাদের যে বাংলাদেশের সুপ্রিম ল যেটা সংবিধান, এখন অনেকের কাছে কোরআনিক সংবিধান রয়েছে। আপনি কোরআন পড়েন, হেদায়া পড়েন, শরীয়ত পড়েন, ইসলামিক ল পড়েন, সেখানে আপনি লিগ্যাল আর্গুমেন্ট গুলো বলেন, কিন্তু রাষ্ট্র যেই ভিত্তিতে পরিচালিত হয় এটা হলো আমাদের একটা রাষ্ট্রের কনস্টিটিউশন রয়েছে। আপনি যতদিন না এই কনস্টিটিউশন পরিবর্তন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাকে এই কনস্টিটিউশনে আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং এটা মানতে হবে। এই কনস্টিটিউশনের ভিতরে ফেসিজমের অনেকগুলো উপাদান রয়েছে, এবং বাংলাদেশে যেটা প্রবলেম হয়েছে, এই কনস্টিটিউশনের উপরে অনেকগুলো ব্যক্তি থেকে বসেছে। অর্থাৎ এই কনস্টিটিউশনের উপরে শেখ ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো জিয়া ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো মওদুদী ফ্যামিলি হলো উঠে গিয়েছে। তা আমরা যদি আইনের নিশ্চিত করতে চাই বাংলাদেশে, তাহলে এই সকল ফ্যামিলি, এই সকল ধারা সবাইকে আমাদের কনস্টিটিউশনে আন্ডার আসতে হবে। এবং এই কনস্টিটিউশনটা আমাদের, আপনারা যেই দরবারগুলো রয়েছে সেখানে আপনাদের স্টাডি করতে হবে। যদি এটাতে ভুল থাকে তাহলে সংস্কার করতে হবে। আমরা অনেক দীর্ঘ আন্দোলনের পরে এই কনস্টিটিউশনে আমরা অনেক লুপহোল পেয়েছি, যে কনস্টিটিউশনের কারণে এইটাতে সমস্যা থাকার কারণে আপনার মাজারে গিয়ে হামলা হচ্ছে। সো সেখানে আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার জন্য এই ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে আপনাদের যারা বাচ্চা সন্তান রয়েছে তারা রক্ত দিয়ে দেওয়ালে দেওয়ালে এগুলো লিখে দিয়েছে। আর সেটার বর্তমান সময়ে কনসেনসাস কমিশন সেগুলো নিয়ে প্রক্রিয়াগত করে সকল দলমত নির্বিশেষে বসে একটা জায়গায় তারা এসেছে, এবং সেই আশাটার পরে এটা এখন বাস্তবায়ন প্রক্রিয়া বা আইনি সনদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি। তবে আপনারা সেগুলো একটু পড়াশোনা করবেন। আপনাদের যে এরিনা আছে, যদিও সেখানে কোরআনিক আইন রয়েছে, কোরআনিক সংবিধান রয়েছে, কোরআনিক কিতাব অথবা হাদিস বিভিন্ন জায়গাতে রয়েছে, ফিকহ কিতাবগুলো রয়েছে, স্টেটে যখন আপনি নাগরিক হিসেবে বসবাস করবেন, স্টেটে যে সিটিজেন চার্টারগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দয়া করে পড়বেন। এবং আপনাদেরকে সেই বিষয়ে যদি আমরা সচেতন হতে পারি, আমাদের সামনে একটি সুযোগ এসেছে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার। আপনারাও যদি সবাই এগিয়ে এসে আমরা একটা জায়গা দিতে পারি, তাহলে ভবিষ্যতে লিগ্যাল ওয়েতে কোনো আপনারা দলের কাছে যেতে হবে না, জাতীয় পার্টির কাছে যেতে হবে না, আওয়ামী লীগের কাছে যেতে হবে না, আপনাদেরকে বিএনপির কাছে যেতে হবে না, জামায়াত ইসলামের কাছে যেতে হবে না, কোনো ফ্যামিলির কাছে যেতে হবে না। স্টেট আপনাকে এটা এনশিওর করবে। আপনি যদি কাউকে কোনো দলের কাছে যান, সেই দল আপনাকে গোলাম বানিয়ে দিবে। আর আপনার ইসলাম ধর্মে কাউকে গোলাম বা দাস হওয়ার এটা আপনাকে স্বীকৃতি দেয় না। আপনি কোনো এমপির কাছে যাবেন, সেই হলো আপনাকে বলবে যে তোমার মাজারকে আমি রক্ষার নামে সে আপনাকে গোলাম বানাবে। সো ইসলামের এই জায়গাটা যদি আপনারা এনশিওর করতে পারেন যে আপনারা কোনো, যারা এই বাংলাদেশের 300 আসনে কিন্তু গডফাদার আছে, ভালো কোনো কিন্তু এমপি এই যে সিস্টেম আছে এটার মধ্যে দিয়ে যায় না। এই গডফাদারদের কাছে আপনারা কখনোই সিজদা দিবেন না, এবং এই গডফাদারদের কাছে একবার যদি বিক্রি হয়ে যান নিরাপত্তার নামে, সারা জীবন আপনার মাজার চেক করার নামে ভবিষ্যতে আপনাকে সে গোলাম বানিয়ে রাখবে। আবার যদি কোনো দলের কাছে আপনারা নিজেদেরকে বিকিয়ে দেন, তাহলে তো গোলাম বানিয়ে রাখবে। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে আপনাদের বাচ্চাদের রক্তের বিনিময়ে একটা সুযোগ এসেছে আপনাদের নতুন ভাবে দাঁড়ানো, নতুন ভাবে নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার জন্য।
সেটা কোনো দলের কাছ থেকে নয়, সংবিধান স্টেটের কাছ থেকে, কারণ এই স্টেটের মধ্যে আপনিও টাকা দিয়ে থাকেন, সেই সুযোগটা এসেছে। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। একটা ভাই বন্ধু হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্টটা করেছি যে আপনারা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনারা অনুপস্থিত। এখন আমাদের যারা কর্মী অঙ্গনের ভাইরা আছে তারা কিন্তু এগিয়ে আসতেছে রাজনীতিতে। সো আপনারাও এগিয়ে আসুন, আপনারাও নিজেরা দল গঠন করুন, এবং আপনাদের মধ্যে অনেকগুলো দল হয়েছে কিন্তু এই দলগুলোর অ্যাক্টিভিটিস আমরা দেখি না। সুপ্রিম পার্টি নামে একটা পার্টি হয়েছে, এটার কোনো অ্যাক্টিভিটিস দেখি না। ডিজিএফআই এর মধ্য দিয়ে এটা লাইসেন্স নিয়ে নিয়েছে তারা। তো আপনারা কোনো এজেন্সির কাছেও যাবেন না, কোনো ষড়যন্ত্রের কাছে যাবেন না, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করুন। আমরা লড়াই করতেছি রাজপথে, আপনারা একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা আমরা একসাথে মিলে নতুন একটি বাংলাদেশ গঠন করব। সেই আহ্বানটা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আর আপনাদের এই যে তারা তরুণ কর্মী অঙ্গনের যারা রয়েছে, আপনাদের সুন্নি অঙ্গনের যারা রয়েছেন, এখানে অনেকজন ওনারা কাজ করতেছে, ওনাদেরকে একটু ফাইন্যান্সিয়ালি মেন্টালি ওনাদেরকে একটু সাপোর্ট দিবেন। ওনারা আপনাদের জন্য ভালো অনেকগুলো কাজ উপহার দিবে। আর কর্মী আকাবির অথবা তাবলীগের অনেক আকাবিররা এখানে এসেছে, বিভিন্ন সিভিল সোসাইটির যারা এসেছেন, আমাদের মধ্যে কিন্তু একটি মিলন মেলা হচ্ছে। আমাদের যে ব্যারিয়ার গুলো ছিল এগুলো ভেঙে পড়তেছে, এখন আমরা একসাথে খাই দাই আড্ডা দেই, সেই জায়গা থেকে আমরা একটা নতুন জায়গায় আসতেছি। আর লাস্ট যে বিষয়টা হলো, মিডিয়া ভাইরা রয়েছেন বর্তমান পলিটিক্যাল এরিনাতে, আমাদের আজকে একটি প্রতিনিধি দল জুলাই সনদের আইনি ব্যক্তির কথা এগিয়ে নেওয়ার